ফাইনালি এসবিএমসিএম স্কলারশিপ 2024-25 শিক্ষাবর্ষের জন্য অলরেডি শুরু হয়ে গিয়েছে। তবে আমি তোমাদেরকে এর আগের ভিডিওতে বলেছিলাম যে এখন কেউ প্রথম দিকটাতে অ্যাপ্লাই করবে না, সার্ভারের অনেক রকম প্রবলেম থাকলেও থাকতে পারে। যদিও দেখলাম অনেক অ্যাপ্লিকেশন ইতিমধ্যেই জমা পড়ে গিয়েছে এই একদিনের মধ্যে, বাট তবুও আমি তোমাদেরকে রেকমেন্ড করেছিলাম এবং এখনো করব যে এখন কেউ অ্যাপ্লাই করবে না, আর 1-2 দিন ওয়েট করো, তারপরে তোমরা প্রত্যেককে অ্যাপ্লাই করতে যাবে, তখন পুরো একদম স্মুথলি তোমরা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এখনো যদিও হয়তো বা কিছু কিছু ক্যান্ডিডেট ঠিকঠাক করতে পারবে, বাট কিছু সংখ্যক ক্যান্ডিডেটের হয়তো বা হতেও পারে কোনো রকম ইস্যু এলেও আসতে পারে, যদিও কনফার্ম না। ওকে, তো নিজেদের সেফটির জন্য আর 2-3 দিন ওয়েট করে যাও, তারপরে অ্যাপ্লাই করবে। কারণ আগে আগে অ্যাপ্লাই করলে যে আগে আগে টাকা পাবে এমনটা না। নভেম্বর ডিসেম্বর মাস জুড়ে যতজন অ্যাপ্লাই করবে সকলে একসাথেই টাকা পাবে, এবং সেটা মোটামুটি মার্চ এপ্রিল মাস নাগাদ পাবে। সো এত আগে আগে শুধু শুধু তাড়াহুড়ো করে কোনো লাভ নেই। তো বিশেষত এই ভিডিওটাতে আমি তোমাদেরকে জানাবো এসবিএমসিএম 2024-25 শিক্ষাবর্ষের কি কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, কারা কারা রিনিউয়াল করাতে পারবে, কারা কারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে, কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কত টাকা করে তোমরা পাবে, এবং বিস্তারিত তথ্য জানাবো। বেশ কিছু চেঞ্জেসও রয়েছে, সেগুলোও নিয়ে জানাবো। কাজে ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অতি অবশ্যই দেখবে। ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দেবে, যাতে প্রত্যেকের কাছে এই ইনফরমেশনটা পৌঁছে যায়। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দেবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলেতে সেট করে দেবে। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবে। এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রামের যে গ্রুপগুলো রয়েছে, গ্রুপ বা চ্যানেল রয়েছে, সেগুলোতে অতি অবশ্যই জয়েন হয়ে থাকবে লেটেস্ট আপডেট পাওয়ার জন্য। যে কোনো বিষয়ের লিঙ্ক ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। নেক্সট এবার আমি তোমাদেরকে বলবো যে কারা কারা অ্যাপ্লাই করতে পারবে, অর্থাৎ কারা কারা এলিজিবল রয়েছে এই এসবিএমসিএম স্কলারশিপে অ্যাপ্লাইয়ের জন্য। তো সেটা হচ্ছে 2024, 2023, 2022, 2021 এবং 2020, এই সমস্ত সালগুলোর মধ্যে যে কোনো একটা সালের যদি তুমি কেউ এইচএস দিয়ে থাকো, হায়ার সেকেন্ডারি এক্সামিনেশন দিয়ে থাকো, বা এক কথায় বলবো লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন দিয়ে থাকো, তাহলে প্রত্যেককে এলিজিবল এসবিএমসিএম স্কলারশিপ পাওয়ার জন্য। মানে 2024 যারা, তারা তো অবভিয়াসলি এই বছরকার মানে রেগুলার ক্যান্ডিডেট হিসেবে তারা পারবে, বাট ড্রপারদের জন্য 1, 2, 3, 4 বছরের কিন্তু এখানে রিল্যাক্সেশন দেওয়া হয়েছে আমাদের এসবিএমসিএম অথরিটির তরফ থেকে। বাট এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া রয়েছে, বেশ কিছু শর্ত রয়েছে, সেগুলো হিসাবে পড়লে তবেই অ্যাপ্লাই করতে পারবে। এমনটা না যে যারা 2020 বা 21 এইচএস পাস আউট করেছো মানে প্রত্যেককেই অ্যাপ্লাই করতে পারবে, এমনটাও না। এর মধ্যেও বেশ কিছু এলিজিবিলিটি ক্রাইটেরিয়া রয়েছে, সেগুলো জানাবো। প্রথম যেটা ক্রাইটেরিয়া সেটা হচ্ছে এটা, শুধুমাত্র এইচএস পাস আউট হলেও হবে না, এর পাশাপাশি এসবিএমসিএম এর যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে, অর্থাৎ 60% এর অ্যাবাভ মার্কস, তো সেটাও থাকতে হবে। তবে এখানে আরেকটা ছোট্ট বিষয় আছে, সেটা হচ্ছে তোমরা যে সমস্ত ক্যান্ডিডেটরা 2024, 2023, 2022, 2021 এইগুলোর মধ্যে এইচএস পাস আউট এবং অ্যাপ্লাই করতে চাইছো, তাদের 60% হলেই চলবে। বাট যদি তোমরা কেউ 2020 পাস আউট হয়ে থাকো, তো সেক্ষেত্রে যেন তোমার নাম্বার 75 এর আপে থাকে। তার কারণ 2020 সময় এসবিএমসিএম এর এলিজিবিলিটি ছিল 75, তো সেটার সাথেই বজায় রেখে এখনো যদি কেউ 2020 এইচএস পাস আউট বাট সাম রিজনের জন্য অ্যাডমিশন নাওনি, এখন অ্যাডমিশন নিচ্ছ, তো এখন অ্যাপ্লাই যদি করতে চাও, তবে কিন্তু তোমার 60% এর অ্যাবাভ মার্কস থাকলে হবে না, তোমার 75% এর অ্যাবাভ যদি মার্কস থাকে তবেই তুমি অ্যাপ্লাই করতে পারবে। বাট 2020 পরে হলে, মানে 2021, 2022, 2023 অথবা 2024 হয়ে থাকলে, ক্যান্ডিডেট হয়ে থাকলে, তো সেক্ষেত্রে যদি তোমার 60% এর অ্যাবাভ থেকে থাকে, তাহলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা কিন্তু খুব ভালো করে মাথায় রাখবে। আশা করি এই জিনিসটা তোমাদেরকে ক্লিয়ার করতে পারবো। নেক্সট যেটা, সেটা হচ্ছে তোমাদের ফ্যামিলি যে ইনকাম, অ্যানুয়ালি ইনকাম 2.5 লাখ পার ইয়ার, এর কম হতে হবে। ঠিক আছে, এর বেশি যাদের, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না, তাতে রেগুলার ক্যান্ডিডেট হও বা ড্রপার ক্যান্ডিডেট হও, এর বেশি ইনকাম যদি কারোর হয়ে থাকে তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে না। মেনলি এই দুটো। আর এর পাশাপাশি আরেকটা যেটা ক্রাইটেরিয়া, সেটা হচ্ছে অবশ্যই নেক্সট কোনো কিছুতে অ্যাডমিশন নিতে হবে। অর্থাৎ এমনটা না যে আমি এইচএস পাস আউট হয়ে গিয়েছি, এইচএস দিয়ে দিয়েছি, কোনো কোর্সে ভর্তি হয়নি, তার মানেও আমি পাবো, বা আমি মাধ্যমিক দিয়েছি এরপরে আর 11-12 ভর্তি হয়নি, তার মানে যে আমি পাবো, এমনটা কিন্তু নয়। নেক্সট ক্লাসে কিন্তু অ্যাডমিশন নিতে হবে, তবেই পাবে। তো মেনলি এই কয়েকটাই মানে মেজর এলিজিবিলিটি ক্রাইটেরিয়া।
এবার আমি তোমাদেরকে বলবো এখানে এই যে ড্রপার যারা রয়েছে এখানকার কেসটা তোমাদেরকে প্রথমে ক্লিয়ার করে দিই। দেখো, যে সমস্ত ক্যান্ডিডেটরা এখানে বেশ কিছু ক্যান্ডিডেট থাকবে, একরকম ক্যান্ডিডেট হচ্ছে যারা এগুলোর মধ্যে কোনো একটা ইয়ারে এইচএস পাস আউট হয়েছো, বাট কোনো কিছুর কারণে কোথাও অ্যাডমিশন নাওনি, এই বছর অ্যাডমিশন নিয়েছো, তাদের কিচ্ছু না, সিম্পলি তোমাদেরকে এই যা যা ডকুমেন্টস এগুলো আমি পরে বলছি, তার পাশাপাশি একটা গ্যাপ সার্টিফিকেট দিতে হবে। এটা কোথায় পাবে? এটা তোমরা পুরো অ্যাপ্লিকেশনটা যখন ফর্ম ফিল আপ করবে, অ্যাপ্লিকেশন টোটালটাই তুমি তোমার ডিটেলস দিয়ে ফর্ম ফিল আপ করবে, কত সালে এইচএস পাস আউট, কত কি ব্যাপার না ব্যাপার সব ডিটেলস দিয়ে দিলে নেক্সট একদম লাস্ট স্টেপে তোমাকে ডকুমেন্টস আপলোড করতে হবে। সেইখানে তোমাকে এই জিনিসগুলো আপলোড করতে হবে। এটার সময়তে যে উইন্ডোটা আসবে তার উপরের দিকের কর্নারে একটা সেকশন আসবে গ্যাপ সার্টিফিকেটের জন্য, তো ওইটাতে ক্লিক করলে একটা সার্টিফিকেট তুমি পাবে, সেটাকে তোমাকে ডাউনলোড করে প্রিন্ট করতে হবে। এর আগের বছর পর্যন্ত কি হয়েছিল, একটা স্ট্যান্ডার্ড ফরম্যাট ছিল, সেটাতে কলেজের থেকে সই করিয়ে আনতে হতো, বাট এটা এখন কি হয়েছে, এখানে তোমার পুরো একদম ডিটেলস গুলো তুমি যা যা ফর্ম ফিল আপে ফিল করলে সেগুলো অটোমেটিক্যালি ওই ফর্মটাতে ফিল হয়ে পরেই তোমার বেরোবে। তো ওটাই কিন্তু লাগবে, কোনো রকম আদার্স অন্য কিছু এখানে গ্যাপ সার্টিফিকেট হিসেবে দিলে হবে না। এসবিএমসিএম এর থেকে ওই জায়গাতে জেনারেট হওয়া যে ডকুমেন্টসটা সেটাই লাগবে, সেটাকে প্রিন্ট করবে, প্রিন্ট করে তোমার যে হেড অফ দ্য ইনস্টিটিউশন, অর্থাৎ কলেজে পড়লে কলেজের প্রিন্সিপাল স্যার বা স্কুলে পড়লে স্কুলের যে হেডমাস্টার মশাই তাকে, মানে হেড অফ দ্য ইনস্টিটিউশনকে দিয়ে ওটা সই করিয়ে পরে সেটাকে আবার স্ক্যান করে এই ডকুমেন্টসের পাশাপাশি ওটাকেও আপলোড করতে হবে। আসছি ডকুমেন্টগুলোতে, তো মেনলি এটা। বাট এখানে হচ্ছে যারা যারা অলরেডি কোনো একটা কোর্সে ভর্তি হয়েছিলে এবং সে বছর স্কলারশিপ নাওনি, এখানে আরো দুটো কেস হয়ে যাবে। একটা হচ্ছে ভর্তি হয়েছিলে বাট স্কলারশিপ অ্যাপ্লাই করোনি, কিন্তু সেটা ছেড়ে পড়ে আবার এবছর নতুন ভর্তি হয়েছো, এগুলোর মধ্যে যে কোনো একটাতে ভর্তি হয়েছিলে কিন্তু স্কলারশিপ নাওনি এবং এবছর আবার ভর্তি হচ্ছ, তোমরা কি পারবে? হ্যাঁ, তোমরাও পারবে। তোমাদের জন্য কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা কি করতে হবে? সেম, তোমাদেরকেও এই গ্যাপ সার্টিফিকেট ওইভাবেই নিয়ে পরে তোমাদেরকে আপলোড করতে হবে। নেক্সট যেটা, সেটা হচ্ছে আমি অমুক সালে একটা কোর্সে ভর্তি হয়েছিলাম এবং এসবিএমসিএম স্কলারশিপ আমি পেয়েছিলাম, অ্যামাউন্ট যেমনই হোক না কেন, 12,000 হোক, 18,000 হোক বা 60,000 হোক, অ্যামাউন্ট আমি পেয়েছিলাম, কিন্তু সেটা আমি ছেড়ে পড়ে এই বছর আবার অন্য কোর্সে ভর্তি হয়েছি, এখন আমি অ্যাপ্লাই করতে পারবো। দেখো, এটার ক্ষেত্রে তোমাদেরকে প্রত্যেককে বলবো, তোমরা তোমাদের আগে কি কোর্স করতে সেইটা নিয়ে বিকাশ ভবনে, অর্থাৎ এই যে এসবিএমসিএম এর যে হেল্পলাইন আছে বিকাশ ভবনে, তো সেখানে ফোন করবে, তাদেরকে জানাবে যে আমি অমুক কোর্স করতাম এবং এত টাকা পেয়েছিলাম, এবছর অমুক কোর্স করছি, তো আমি এখন অ্যাপ্লাই করতে চাইছি, আমি কি অ্যাপ্লাই করতে পারবো, বা আগের টাকাটা কি ফেরত দেওয়ার কি ব্যাপার আছে বা কি বৃত্তান্ত, সেটা ওনাদের থেকে জেনে নেবে। এটা হচ্ছে মেন কথা। এবার যদি বলো আমাকে বলতে, দেখো আমার যেটা বা আমি যেটা বলবো সেটা হচ্ছে আমি যেটুকু শুনেছিলাম আগের বছর পর্যন্ত, আমি নিজে এমনকি অনেকবার কল করে যেটা জিজ্ঞাসা করেছিলাম, যে সমস্ত ক্যান্ডিডেটরা আগের বছর যে কোনো, সেটা আগের বছর বলতে যে কোনো ইয়ার হতে পারে, অ্যাডমিশন নিয়ে টাকা নিয়েছিল এবং সেটা ছেড়ে পড়ে এখন আবার অন্য কোর্স করছে, সেই কেসের ক্ষেত্রে আগে যে পরিমাণ টাকা সেই ক্যান্ডিডেটটা পেয়েছিল সেই টাকাটা তাকে আগে ফেরত দিয়ে আসতে হবে বিকাশ ভবনে, ফিজিক্যালি অফলাইনে গিয়ে। ওকে, ফেরত দিয়ে আসতে হবে, তারপরে সেই ক্যান্ডিডেটটা এখানে সেম ওয়েতে অ্যাপ্লাই করবে এবং এই গ্যাপ সার্টিফিকেট দিয়ে পরে তার অ্যাপ্লিকেশনটা কমপ্লিট করতে হবে। বাট তবুও আমি এখানে তোমাদেরকে রেকমেন্ড করব যে প্রত্যেককে একবার হেল্পলাইনে ফোনটা করে তাদের থেকে জেনে নেবে, যদি রিফান্ডের ব্যাপারও থাকে কিভাবে কি রিফান্ড করবে, কি করতে হবে, কি কি ডকুমেন্টস নিয়ে যেতে হবে, সমস্ত কিছু তাদের থেকে জেনে নেবে। এই জন্য হেল্পলাইনটা দেখো আমি স্ক্রিনেতেও দিয়ে দিচ্ছি, তার পাশাপাশি ওয়েবসাইটেও তোমরা পেয়ে যাবে, এসবিএমসিএম এর ওয়েবসাইটে। তো মেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বা এই ডাউটটা তোমাদের ক্লিয়ার হলো। এরপরে তোমাদেরকে বলবো যে ফ্রেশ অ্যাপ্লিকেশন কারা করতে পারবে, রিনুয়াল কারা করতে পারবে, এই নিয়ে একটা প্রচুর দ্বন্দ্ব রয়েছে রিনুয়ালের ব্যাপারটা, তো সেটাতে আসছি। তার আগে তোমাদেরকে বলে দিই ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য কি কি ডকুমেন্টস লাগবে। দেখো, প্রথম যেটা তোমাদের ডকুমেন্টস সেটা হচ্ছে মাধ্যমিকের তোমাদের মার্কশিট বোথ সাইড, দুটো পিটি লাগবে, ঠিক আছে, দুটো পিটি। ওখানে সম্ভবত দেখবে পিডিএফ ফরম্যাটে চাইবে, তোমরা যখন আপলোড করতে যাবে ওখানেই লেখা থাকবে কত কেবির মধ্যে লাগবে বা কত এমবির মধ্যে লাগবে এবং কি ফরম্যাটে লাগবে ওখানেই জানিয়ে দেবে, বাট মেনলি এই ডকুমেন্টস গুলো লাগবে। তো তোমাদের মাধ্যমিকের মার্কশিটটা লাগবে বোথ সাইড, দেন হচ্ছে লাস্ট এক্সামিনেশন মার্কশিট, অর্থাৎ লাস্ট যে কোয়ালিফাইং এক্সাম, তোমরা যদি এখন কলেজে ভর্তি হয়ে থাকো তো সেক্ষেত্রে তোমার লাস্ট এক্সাম মিনস হায়ার সেকেন্ডারি, এইচএস এর লাগবে মার্কশিট। তোমরা যদি কেউ ইউজি থেকে ছেড়ে পিজিতে কোর্স করছো তো সেক্ষেত্রে ইউজির যে টোটাল যে ডিগ্রি সার্টিফিকেট সেটা তোমাদের লাগবে, মানে লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনের সার্টিফিকেট, মার্কশিট লাগবে বোথ সাইড। নেক্সট তোমাদের অ্যাডমিশন রিসিপ্ট,
এটা হচ্ছে মাস্ট। ওই যে বললাম এলিজিবিলিটি ক্রাইটেরিয়াতে অ্যাডমিশন হতে হবে, তা না হলে হবে না। তো অ্যাডমিশন রিসিপ্টটা ওই জন্যই লাগবে যে হ্যাঁ আমি উচ্চ শিক্ষার জন্য আমি ভর্তি হয়েছি, সেটার জন্য আমার ফাইন্যান্সিয়াল কিছু সাপোর্ট লাগবে, সেই জন্যই স্কলারশিপটা। তো এখানে অ্যাডমিশন হওয়াটা খুব জরুরি, এবং অ্যাডমিশনের যে রিসিপ্ট কপি, অর্থাৎ যেখানে তুমি কলেজের ডিটেলস থাকবে, কত টাকা দিয়ে ভর্তি হয়েছো, তোমার নাম দাম সমস্ত কিছু, কোন শিক্ষাবর্ষে ভর্তি হয়েছো সমস্ত কিছু সেখানে লেখা থাকবে। সেই যে অ্যাডমিশন রিসিপ্ট, সেই অ্যাডমিশন রিসিপ্ট কপিটা তোমাদেরকে কিন্তু এখানে আপলোড করতে হবে। যদি কারোর কোনো কলেজ থেকে অ্যাডমিশন রিসিপ্ট না দিয়ে থাকে, অবশ্যই তোমরা কিন্তু কালেক্ট করে নেবে, কারণ ওটা ছাড়া হবে না। নেক্সট হচ্ছে তোমাদের ইনকাম সার্টিফিকেট। ইনকাম সার্টিফিকেটের একটা ফরম্যাট আছে এসবিএমসিএম এর থেকেই, সেটা তোমরা পোর্টালেও পেয়ে যাবে। তাছাড়া আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে বা প্রথম পিন কমেন্টেও আমি দিয়ে দেবো পিডিএফটার লিঙ্ক, তো সেখান থেকে গিয়েও তোমরা সেটা ডাউনলোড করতে পারো। তো সেটাতে কিন্তু তোমাদের সিগনেচার করিয়ে আনতে হবে বিডিও, এসডিও বা আদার যে সমস্ত কম্পিটেন্ট অথরিটি রয়েছে। আমি দেখো স্ক্রিনে দিয়ে দিচ্ছি কাদেরকে কাদেরকে দিয়ে সিগনেচার করালে হবে। তো এই অথরিটির মধ্যে যে কোনো কাউকে দিয়ে তোমরা কিন্তু সেই যে সার্টিফিকেটটা, ইনকাম সার্টিফিকেটটা, সেটাকে তোমরা সই করিয়ে নেবে, ঠিক আছে, এবং সেটাকে এখানে আপলোড করতে হবে। নেক্সট হচ্ছে 5 নাম্বার ডোমিসাইল সার্টিফিকেট হিসেবে তোমরা আধার কার্ড অথবা ভোটার কার্ড অথবা রেশন কার্ড যে কোনো একটা তোমরা দিতে পারো। তো আমি মেনলি বলবো যে আধার কার্ডটাই তোমরা দিতে পারো, বা ভোটার কার্ডটাও দিতে পারো, কোনো প্রবলেম কিছু নেই। নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে ব্যাংকের পাসবুক, অর্থাৎ যে ব্যাংকটা তোমার অ্যাক্টিভ আছে। এখানে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ জিনিস, তোমরা এমন ব্যাংক অ্যাকাউন্ট দেবে না যেটা তোমাদের অনেকদিন আগে থেকে ডেড হয়ে পড়ে আছে, চলবে না, তাহলে কিন্তু নিজেদেরই প্রবলেম, শুধু এবছরও টাকা পাবে না, প্লাস পরবর্তীতে যখন রিনিউয়াল করাতে যাবে তখনও টাকা পাবে না। কাজে ব্যাংক অ্যাকাউন্টটা খুব গুরুত্বপূর্ণ এবং খুব ভাইটাল জিনিস। অনেক ব্যাংকের দেখবে আইএফএসসি কোড চেঞ্জ হয়েছে, ব্যাংকে গিয়ে একবার তোমার কাছে যে এক্সিস্টিং যে বইটা রয়েছে সেটা গিয়ে একটু দেখিয়ে নিও যে এই সবকিছু ঠিকঠাক আছে কিনা, বা ব্যাংক অ্যাকাউন্টটা চালু আছে কিনা। অবভিয়াসলি চালু যাদেরই থাকবে, যাদের লেনদেন হয় মোটামুটি 6 মাস 7 মাস অন্তর অন্তর হলেও লেনদেন যাদের হয় তাদের অ্যাকাউন্ট চালু থাকে, বাট যারা হয়তো 1 বছর 1.5 বছর কোনো লেনদেন হয়নি তাদের কিন্তু নাও চালু থাকতে পারে। তো সেক্ষেত্রে আগে কনফার্ম হয়ে যাবে যে ব্যাংক অ্যাকাউন্টটা চালু আছে কিনা, দেখে শুনে সেই মতন দেবে, তার কারণ এইটা তুমি কিন্তু পরবর্তীতে আর চেঞ্জ করতে পারবে না। আর এখানে যেটি দেবে, তুমি হয়তো কোনো ডেট অ্যাকাউন্ট দিয়েছো, বোর্ডে মানে স্কলারশিপ অথরিটির থেকে তোমাকে টাকা দিয়ে দিচ্ছে ওই অ্যাকাউন্টে, বাট তোমার অ্যাকাউন্টটা চালু নেই, তুমি টাকাও পাবে না। কাজে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ এবং ভাইটাল জিনিস। আইএফএসসি কোডগুলো বিশেষ করে একটু চেক করে নেবে। অনেক ব্যাংকের কিন্তু আইএফএসসি কোডের একটু চেঞ্জ হয়েছে, কারণ অনেক ব্যাংক মার্জ হয়েছে, সেই জন্য আইএফএসসি কোডের একটু প্রবলেম হয়েছে। তো সেগুলো একটু ভেরিফাই করে নেবে যে আইএফএসসি কোড ঠিকঠাক আছে কিনা। তো সেই ব্যাংক পাসবুক, এগুলো হচ্ছে মেনলি ফ্রেশ অ্যাপ্লিকেশনের জন্য। তার পাশাপাশি যারা গ্যাপ রয়েছে, মানে ড্রপার ক্যান্ডিডেট রয়েছে, তাদের জন্য গ্যাপ সার্টিফিকেট, এটা তো বললামই। আগে করা হতো কি, কলেজ থেকেই একটা সার্টিফিকেট দিত, সেটাকেই মানে এখানে সাবমিট করতে হতো, বাট এই বছর থেকে তেমনটা হবে না। এখানে গ্যাপ সার্টিফিকেট এসবিএমসিএম থেকেই দিয়ে দেবে। তবে এটা সবার জন্য মানে যে স্ট্যান্ডার্ড ফরম্যাট ইনকাম সার্টিফিকেটের মতন এরকম নেই। ইনকাম সার্টিফিকেটের যে ফরম্যাটটা, সেখানে দেখবে তোমাকে পেন দিয়ে তোমার নাম টাম লিখতে হবে, বাট গ্যাপ সার্টিফিকেটে সে সকল হবে না। কারণ তুমি যখন এই সেকশনটাতে আসবে ডকুমেন্টস আপলোড, সেখানেই তোমার উপরে অপশন থাকবে, ক্লিক করলেই দেখবে তোমার নাম, তোমার মানে যাবতীয় ডিটেলস তোমার ফিল আপ করাই আছে। তো সেইটাই তোমাদেরকে ডাউনলোড করে প্রিন্ট করে প্রিন্সিপাল স্যারের সই করিয়ে এখানে আপলোড করতে হবে। ওকে, তো এগুলো গেল। আর রিনিউয়ালের জন্য কি কি লাগবে সেটা বলে দিই। রিনিউয়ালের জন্য মেনলি তোমাদের অ্যাডমিশনের রিসিপ্ট কপিটাই লাগছে, আর তোমাদের লাস্ট 2টো সেমিস্টার, ঠিক আছে, মানে ধরো এখন কেউ সেকেন্ড সেমিস্টারে পড়ছো, তো সেকেন্ড ইয়ারে পড়ছো, তো সেক্ষেত্রে তোমাদের ফার্স্ট সেম এবং সেকেন্ড সেমের মার্কশিট আপলোড করতে হবে। কেউ থার্ড ইয়ারে পড়ছো, তো সেক্ষেত্রে তোমাদের থার্ড সেম এবং ফোর্থ সেমের গুলো লাগবে, মানে লাস্ট 2টো সেমিস্টারে তোমাদের যে মার্কশিট সেগুলো আপলোড করতে হবে। এবং অবশ্যই মার্কশিটে যেন তোমাদের মার্কস 60%-এর অ্যাভাব হয়ে থাকে। এবার 60% মানে অনেকে আবার বুঝতে পারবে না, কারণ কলেজে তো গ্রেড পয়েন্ট হিসাবে হয়। তো সেক্ষেত্রে দুটো সেমিস্টার মিলিয়ে যেটাকে বলে তোমাদের ওয়াইজিপিএ যেটাকে বলে, অর্থাৎ ইয়ারলি গ্রেড পয়েন্ট অ্যাভারেজ, ওয়াইজিপিএ। তো এই ওয়াইজিপিএ যেন তোমাদের 6.75 এর ওপরে থাকে, তবেই কিন্তু তোমরা এলিজিবল। এবং এখানে আরেকটা গুরুত্বপূর্ণ শর্ত আছে রিনিউয়ালের ক্ষেত্রে, কোনো ব্যাকলগ থাকা চলবে না, ঠিক আছে। অবভিয়াসলি ব্যাকলগ থাকলে কোনো এসজিপিএই পাবে না, মানে ওয়াইজিপিএও পাবে না, যে জন্য মানে বাদ হয়ে যাচ্ছে। বাট ব্যাকলগ থাকলে কিন্তু পাবে না। তাতে একটা সাবজেক্টে ব্যাকলগ হোক, এমন হয়তো হতে পারে কারোর হয়তো ফার্স্ট সেমিস্টারে কোনো ব্যাকলগ নেই, বাট সেকেন্ড সেমিস্টারে একটা ব্যাকলগ আছে, সে কি এলিজিবল? না, এলিজিবল নয়। এবং শুধু এলিজিবল মানে এইটুকুই নয়, সে আপকামিং
মানে যে কোর্সের জন্য সে ভর্তি হয়েছে, ধরো 4 বছরের কোর্সে কেউ ভর্তি হয়েছে, সে যখন সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করাতে যাচ্ছে তার ফার্স্ট ইয়ারে ব্যাকলগ এসেছে, তো সে সেকেন্ড ইয়ারে রিনিউয়াল করাতে পারলো না, এবং অ্যাজ ওয়েল এস সে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারেও কিন্তু রিনিউয়াল করাতে পারবে না, মানে সে এন্টায়ার 4 বছর জুড়ে আর কিন্তু সে স্কলারশিপটা পাবে না। তো থেমে যাওয়া মানে, স্কলারশিপ থেমে যাওয়া মানে পুরোপুরি থেমে গেল। নেক্সট আবার যখন পিজি কোর্সে ভর্তি হবে তখন আবার অ্যাপ্লাই করতে পারবে, বাট রিনিউয়াল কিন্তু আর পসিবল হবে না। তো এটা খুব ভাইটাল জিনিস। আর একটা জিনিস অনেকে কোয়ারিজ থাকতে পারে, সেটা হচ্ছে আমার হয়তো মেন যখন যে রেজাল্ট দিয়েছিল সেখানে ব্যাকলগ ছিল, বাট সেটাকে যখন রিভিউ করতে দিয়েছিলাম তারপর ক্লিয়ার হয়ে গিয়েছে, তো আমরা কি অ্যাপ্লাই করতে পারবো? হ্যাঁ, মানে রিনিউয়াল আর কি, রিনিউয়াল করতে পারবে। তার কারণ তোমার তো এখন তার ব্যাকলগটা নেই, রিভিউ করার পর তোমার যেটা এসছে সেটাই তোমার ফাইনাল রেজাল্ট, এবং সেই ফাইনাল রেজাল্টে তোমার কোনো ব্যাকলগ নেই, কাজেই তুমি পারবে। অবভিয়াসলি যদি তোমার এই জিপিএ পয়েন্টের উপরে হয়ে থাকে তবেই, মানে এমনটা না যে আমার ব্যাকলগ নেই বাট আমার যদি যে জিপিএ সেটা 6.75 এর কম আছে, তাহলেও কিন্তু রিনিউয়ালের জন্য এলিজিবল হবে না। তো এটা গেল মেন কথা। এবার এখানে রিনিউয়ালের জন্য আরো বেশ কিছু মানে ক্রাইটেরিয়া বা শর্ত বলতে পারো আছে, যেগুলো নিয়ে মেইনলি কোয়ারিজ বা ডাউট থাকে। সেটা হচ্ছে, ধরো আমি একদম বেসিক থেকেই যদি বলি, মানে ক্লাস 11-12 এর কথাই যদি বলি, তো সেক্ষেত্রে যে সমস্ত ক্যান্ডিডেটরা এই বছর মানে 2024-এ এখন মাধ্যমিক দিয়ে মাধ্যমিক দিয়ে পরে ক্লাস 11-এ অ্যাডমিশন নিয়েছো, তারা ফ্রেশ অ্যাপ্লিকেশন। দেন যারা এখন 12-এ পড়ছো বাট 11-এ স্কলারশিপ পেয়েছিলে, মানে ধরো অ্যাকচুয়ালি সেটা হচ্ছে 2023 সালে মাধ্যমিক দিয়েছিলে, দেওয়ার পর তোমরা ক্লাস 11-এ পড়েছিলে, তখন তোমরা অ্যাপ্লাই করেছিলে, টাকা পেয়েছিলে, দেন এখন 2024-এ ক্লাস 12-এ পড়ছো, তারা করবে রিনিউয়াল। বাট যে সমস্ত ক্যান্ডিডেটরা ক্লাস 11-এ স্কলারশিপ অ্যাপ্লাই করনি, সেটা যে কোনো কারণ হতে পারে, তাতে 60%-এর হয়তো নাম্বার বেশি ছিল, বাট তুমি সেই সময় কোনো ডকুমেন্টসের অভাবে বা কোনো কিছুর কারণে তুমি অ্যাপ্লাই করতে পারোনি, বা হতে পারে 60%-এর কম পেয়েছিলে, যেটাই হোক না কেন, তুমি যদি ক্লাস 11-এ অ্যাপ্লাই করে না থেকে থাকো, বাট ক্লাস 11 থেকে 12-এর সময় 11-এ তো তুমি ধরো 60%-এর উপরে মার্কস পেয়েছো বা তোমার সব ডকুমেন্টস ঠিকঠাক আছে, তুমি কি অ্যাপ্লাই করতে পারবে? পারবে না। কারণ এখানে ক্লাস 11 এবং ক্লাস 12 এই দুটো মিলিয়ে হচ্ছে একটা কোর্স বলতে পারো, ঠিক আছে? 11 এবং 12 দুটো মিলিয়ে, তো এই কোনো কোর্সের মাঝখানে তুমি অ্যাপ্লাই করতে পারবে না, রিনিউয়াল হবে। আর রিনিউয়ালটা তখনই পসিবল হবে যদি তার আগের বছরে ফ্রেশ অ্যাপ্লিকেশন করে থাকো। ওকে, মানে ক্লাস 11-এ যদি কেউ অ্যাপ্লাই করে থাকো, টাকা পেয়ে থাকো, তারাই 12-এ রিনিউয়াল করাতে পারবে যদি তাদের ক্লাস 11-এ 60%-এর উপরে মার্কস থাকে, ঠিক আছে? বাট যারা আগের বছর অ্যাপ্লাই করোনি বাট এখন 12-এ পড়ছো, এখন 11-এ তোমার মার্কস 60%-এর অ্যাভাব এসেছে, তো তুমি অ্যাপ্লাই করবে, তোমার কিন্তু হবে না। ওকে, এটা গেল। নেক্সট এবারে কলেজ লেভেলের যদি বলি, তো সেটা হচ্ছে, ধরো কেউ এইচএস পাস আউট করেছিলে, যে বছরই হোক না কেন, বলে দিলাম তো গ্যাপের নিয়ে, তো মানে যেটা মেইন থিং সেটা হচ্ছে, ধরো কেউ ফার্স্ট ইয়ারে অ্যাডমিশন নিয়েছিলে বা নিলে এবছর, যারা 2024-এ এইচএস পাস আউট হোক বা যে কোনো এইচএস পাস আউট হোক, এবছর ভর্তি হয়েছে কলেজে, ফার্স্ট সেমিস্টারে পড়ছো এখন, সেই সমস্ত ক্যান্ডিডেটরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করবে। এইটা ছাড়া বাকি যে কোনো সেমিস্টার, মানে বাকি যে কোনো ইয়ার যদি হয়, সেকেন্ড ইয়ার হোক, থার্ড ইয়ার হোক বা ফোর্থ ইয়ার হোক, যে ইয়ারই পড়ো না কেন, প্রত্যেকের জন্য রিনিউয়াল, কেউ ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে না, ঠিক আছে? মানে কোনো ক্যান্ডিডেট হয়তো এখন সেকেন্ড ইয়ারে পড়ছে, সেও রিনিউয়াল করাতে পারবে, ফ্রেশ অ্যাপ্লিকেশন হবে না। থার্ড ইয়ারে যে পড়ছে সেও রিনিউয়ালের জন্য এলিজিবল, এবং ফোর্থ ইয়ারে যে পড়ছে সেও রিনিউয়ালের জন্য এলিজিবল। বাট এখানেও সেম থিং, রিনিউয়াল ক্যান্ডিডেটটা তখনই করতে পারবে যদি তার আগে সে অ্যাপ্লাই করে থাকে, মানে যখন ফ্রেশ অ্যাপ্লিকেশন হয়েছিল তখন যদি সে অ্যাপ্লাই করে থাকে তবেই রিনিউয়াল করাতে পারবে। দ্যাট মিনস, দেখো ফ্রেশ অ্যাপ্লিকেশন কোন কোন টাইমে হয়, যেটা এটা যদি আমি বলি, একটা হচ্ছে তোমাদের ক্লাস 11-এ ফ্রেশ অ্যাপ্লিকেশন হয়। নেক্সট কলেজ লেভেলে একদম ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেম যখন চলে, তখন তোমরা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে। আবার এটা হচ্ছে ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে কথা যদি বলি, ব্যাচেলার ডিগ্রি সেক্ষেত্রে। আর আবার যখন পিজি কোর্স হবে, পিজি কোর্সের ক্ষেত্রেও সেম জিনিস, ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমের ক্ষেত্রে, তখনই কিন্তু তোমরা মানে যে কোনো কোর্সের ক্ষেত্রে ফার্স্ট ইয়ারের ফার্স্ট সেমেতেই ফ্রেশ অ্যাপ্লিকেশন হবে। এর বাইরে অন্য কোনো সময় তোমার কিন্তু রিনিউয়াল হবে, ফ্রেশ অ্যাপ্লিকেশন হবে না। হ্যাঁ, এক্সেপ্ট ল্যাটারাল এন্ট্রি। যারা ল্যাটারাল এন্ট্রি স্টুডেন্ট, সেটা পলিটেকনিকের হোক বা আমাদের বিটেক বি ফার্মের হোক, ল্যাটারাল এন্ট্রিদের ক্ষেত্রে শুধুমাত্র সেকেন্ড ইয়ারেও তারা অ্যাপ্লাই করতে পারবে ফ্রেশ অ্যাপ্লিকেশন, ঠিক আছে? তো এটা হচ্ছে মেইন থিং। এর বাইরে কোনো জায়গাতে ফ্রেশ অ্যাপ্লিকেশন হবে না, যা হবে রিনিউয়াল। আর রিনিউয়াল তখনই হবে যদি সে আগে এই ফ্রেশ অ্যাপ্লিকেশন করে থাকে,
ঠিক আছে। তো যারা এখন ধরো সেকেন্ড ইয়ারে পড়ছো, কলেজের সেকেন্ড ইয়ারে পড়ছো, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরা রিনিউয়াল তখনই করাতে পারবে যদি কেউ সে ফার্স্ট ইয়ারে অ্যাপ্লাই করে থাকে এবং টাকা পেয়ে থাকে। তার পাশাপাশি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া সরো ফার্স্ট ইয়ারে দুটো সেমিস্টার মিলিয়ে ওই 6.75 এর উপরে জিপিএ বা অ্যাকচুয়াল 60% উপরে এবং নো অ্যাক্টিভ ব্যাকলগ থেকে থাকে, তবেই সে রিনিউয়ালের জন্য এলিজিবল। আদারওয়াইজ রিনিউয়াল মানে সে রিনিউয়াল করাতে পারবে না। থার্ড ইয়ার, তার ক্ষেত্রেও সেম জিনিস, ফার্স্ট ইয়ারে তাকে অ্যাপ্লাই করে থাকতে হবে, সেকেন্ড ইয়ারে সে রিনিউয়াল করিয়েছে, তার তবেই সে থার্ড ইয়ারেও আবার রিনিউয়াল করাতে পারবে। কারোর যদি এমনটা হয়ে থাকে যে সে সেকেন্ড ইয়ারে যখন পড়ছে তখন ওই ব্যাকলগ থাকার কারণে হোক বা 60% মানে বিলো পেয়েছে বলে হোক, যেমনই হোক না কেন, যে কারণে সে রিনিউয়াল করাতে পারেনি, এখন সে থার্ড ইয়ারে পড়ছে, সে যদি বলে যে আমি এখন রিনিউয়াল করাবো, তার ক্ষেত্রে কিন্তু পসিবল নয় রিনিউয়াল করানো। ওকে, তো এই হচ্ছে মেন ফান্ডা এসবিএমসিএম স্কলারশিপে। তো আশা করি এই যে ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রিনিউয়াল জিনিসটা, এই জিনিসটা পুরোপুরি ক্লিয়ার, এবং কারা কারা এলিজিবল, কারা কারা ফ্রেশ অ্যাপ্লিকেশন করতে পারবে, কারা কারা তোমাদের রিনিউয়াল করানোর জন্য এলিজিবল, কোন ক্ষেত্রে কি এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, সবকিছু আই থিঙ্ক ক্লিয়ার করতে পেরেছি। আর একটা জিনিস এখানে বলে রাখি, সেটা হচ্ছে পলিটেকনিকের ক্ষেত্রে যারা ল্যাটারাল এন্ট্রি নিয়েছো তাদের লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশনটাকে মানে ধরা হবে এইচএস, যারা ল্যাটারাল এন্ট্রি। বাট যারা পলিটেকনিকের ফার্স্ট ইয়ারে ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তাদের লাস্ট কোয়ালিফাইং এক্সাম ধরা হবে কিন্তু মাধ্যমিক। মানে ধরো কেউ এখন 2024 সালে পলিটেকনিকে ভর্তি হয়েছে, ঠিক আছে, পলিটেকনিকের ফার্স্ট ইয়ারই ভর্তি হয়েছে, মানে কোনো ল্যাটারাল এন্ট্রি না, ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছে, তো সে যদি এখানে তার মনে হবে যে আমি তো রেগুলার ক্যান্ডিডেট, 2024 এইচএস দিয়ে এবছর ভর্তি হয়েছি, বাট না, পলিটেকনিকের হিসাবে সেই ক্যান্ডিডেটটা এখানে 2 বছরের ড্রপার, ঠিক আছে, তার কারণ সে মাধ্যমিক দিয়েছে 2022-এ, তার এখানে লাস্ট কোয়ালিফাইং এক্সাম ধরা হবে মাধ্যমিকটা, কারণ পলিটেকনিকটা আমাদের মাধ্যমিকের দেওয়ার পরই দেওয়া যায়, যে কারণে পলিটেকনিকের ক্ষেত্রে লাস্ট কোয়ালিফাইং এক্সাম ধরা হবে মাধ্যমিক। তো এটা গেল। বাট যদি এই ক্যান্ডিডেটটা 2024-এ এইচএস দিয়ে এর সেকেন্ড ইয়ারে যদি ভর্তি হয়ে থাকে, মানে ল্যাটারাল এন্ট্রি নিয়ে থাকে সেকেন্ড ইয়ারে, তাহলে তার 2024-এর এইচএসটাকেই ধরা হবে লাস্ট কোয়ালিফাইং এক্সাম। ওকে, আর কলেজ লাইফের ক্ষেত্রে তো অবভিয়াসলি ব্যাচেলার ডিগ্রির ক্ষেত্রে এইচএসটাই লাস্ট কোয়ালিফাইং এক্সাম, এবং মাস্টার ডিগ্রির ক্ষেত্রে ইউজির যে ডিজিপিএ বা ডিগ্রি সার্টিফিকেট সেটাই তার লাস্ট কোয়ালিফাইং এক্সামিনেশন। তো এটা গেল। আর যদিও এটা জানানোর আর কিছু নেই, তবুও একটু জাস্ট সংক্ষেপে বলে দিই যে কোন ক্যাটাগরির ক্যান্ডিডেটরা কত করে কি পাবে। সেটা হচ্ছে যারা মাধ্যমিক দিয়ে ক্লাস 11 বা 12-এ পড়ছো, নতুন অ্যাপ্লিকেশন হোক বা রিনিউয়াল হোক, তারা কত পাবে? তারা পাবে হচ্ছে বছরে 12,000 করে, ঠিক আছে। নেক্সট, যারা এইচএস দিয়ে পড়ে, তোমরা ইউজি কোর্সে ভর্তি হয়েছো, কলেজের ফার্স্ট ইয়ারে ভর্তি হয়েছো, যদি তোমরা মানে নর্মাল যে কোর্সগুলো অনার্স পাস কোর্স এই সমস্ততে ভর্তি হয়ে থাকো, এবং তোমরা যদি সেটা বিএ অর্থাৎ আর্টস বা কমার্স নিয়ে যদি তোমরা ভর্তিটা হয়ে থাকো, মানে এক্সেপ্ট বিএসসি কোর্স বাদ দিয়ে অন্য কোর্সে যদি তোমরা ভর্তি হও জেনারেল লাইনের, তো সেক্ষেত্রে তোমাদের স্কলারশিপের অ্যামাউন্ট 12,000 টাকা। যদি কেউ বিএসসি কোর্স করে থাকো সেক্ষেত্রেও হচ্ছে তোমাদের 18,000 টাকা বছরে, এবং যদি কেউ পলিটেকনিকের ওইটা করে থাকো তাদের ক্ষেত্রেও 12,000, এবং যদি কেউ এআইসিটি অ্যাপ্রুভ টেকনিক্যাল কোর্স করে থাকো লাইক বিটেক, বিফার্ম, তারপর তোমার সম্ভবত বি আর্কিটেকচারটাও এআইসিটি অ্যাপ্রুভড কোর্স, তো মেনলি এআইসিটি অ্যাপ্রুভড কোর্স এবং টেকনিক্যাল লাইনের কোর্স যদি কেউ করে থাকো সেক্ষেত্রে তারা 60,000 পার ইয়ার করে পাবে। এবং মেডিকেল লাইনে যারা রয়েছে, মানে নার্সিং স্টুডেন্ট বলো বা তোমাদের ওই যে এমবিবিএস বিডিএস যে সমস্ত যারা করছো ওয়েস্ট বেঙ্গলের থেকে, তো সেই সমস্ত ক্যান্ডিডেটরাও কিন্তু তোমাদের 60,000 করেই পাবে। তো এটা গেল মেন কথা। তো এই আর কি এসবিএমসিএম 2024-25 শিক্ষাবর্ষের জন্য এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, অ্যামাউন্ট, কারা কারা এলিজিবল, কি ব্যাপার, বৃত্তান্ত, ডিটেলসটা। আশা করছি এই স্কলারশিপ রিগার্ডিং আর সেরকম কোনো কিছু ডাউট তোমাদের থাকার কথা নয়। যদি এর পরেও ডাউট থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও, আমি সেটা রিপ্লাই করে দেবো। আর এই ভিডিওটা খুব বেশি বেশি করে প্রত্যেকের সাথে শেয়ার করে দিও, যাতে প্রত্যেকের কাছে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলো পৌঁছাতে পারে। ভিডিও ভালো লাগলে একটা লাইক করে দিও, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটা ক্লিক করে সেটাকে অলতে সেট করে দাও। আর কোনো ডাউট কোয়ারিজ থেকে থাকলে অবভিয়াসলি কমেন্ট বক্সে লিখে জানিও। তো চলো আসি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সকলে ভালো থাকবে, সুস্থ থাকবে।